গুড আফটারনুন স্টুডেন্টস। তো আজকে আবার নিয়ে চলে এসেছি ওয়েস্ট বেঙ্গল পিএসসি এসএলএসটি 2025, যেটির পরীক্ষা তোমাদের সেপ্টেম্বর মাসে অলরেডি অ্যানাউন্স হয়ে গিয়েছে। সেই পরীক্ষার বেশ কিছু কোয়েশ্চেন নিয়ে তোমাদের সামনে আবার হাজির হয়েছি। তো জিওগ্রাফি সাবজেক্টটা তো তোমরা জানোই যে কেমন টাইপের কোয়েশ্চেন আসে, কি কি পড়া হয়েছে, কি কি পড়া হয়নি, তার একটা বিশ্লেষণ আজকের ক্লাসটার মাধ্যমে তোমরা বুঝতে পারবে। তো আজকে আমি কোয়েশ্চেন অ্যানালিসিস নিয়ে এসেছি, তো কোয়েশ্চেনগুলো নিয়ে একটু আলোচনা করা যাক। ফার্স্ট কোয়েশ্চেন নিয়ে দেখো চলে এসেছি। বলেছে যে কোন শিলার উপস্থিতিতে অ্যাস্থেনোস্ফিয়ার সান্দ্র অবস্থায় থাকে? পেকমাটাইট, গ্রানাইট, পেরিডোডাইট না বায়োটাইট? এই চারটে অপশনের মধ্যে কোন অপশনটা সব থেকে বেশি অ্যাপ্লিকেবল সেটা তোমাদেরকে বলতে হবে। পেকমাটাইট, গ্রানাইট, পেরিডোটাইট না বায়োটাইট? কোন শিলার উপস্থিতিতে অ্যাস্থেনোস্ফিয়ার সান্দ্র অবস্থায় থাকে? চেষ্টা করো। আমি ক্লাসেও বলেছি, খুব সহজ একটি কোয়েশ্চেন। যারা অনলাইনে আছো তারাও চেষ্টা করো, যারা অফলাইনে আছো তারাও চেষ্টা করো, আর যারা আমাকে ফেসবুক বা ইউটিউব দিয়ে দেখছো তারাও এটাকে চেষ্টা করো। হ্যাঁ, পেরিডোটাইট একদম কারেক্ট আনসার। পেরিডোটাইট শিলার উপস্থিতিতে অ্যাস্থেনোস্ফিয়ার সান্দ্র অবস্থায় থাকে। ওকে, নেক্সট। রেপিট্রি ও গুটেনবার্গ বিযুক্তিরেখার মাঝে কোন স্তর রয়েছে? বহির্কেন্দ্রমণ্ডল, বহির্গুরুমণ্ডল, শিয়াল না অন্তঃগুরুমণ্ডল? কোয়েশ্চেনটা একটু ঘুরিয়ে দিয়েছে। এই কোয়েশ্চেনটা তোমরা প্রধানত এরকম পড়ো যে কোন দুটো স্তরের মাঝখানে কোন বিযুক্তি রেখা থাকে, সেই রকম টাইপের কোয়েশ্চেন আসে। যেহেতু পিএসসি স্ট্যান্ডার্ডটা একটু হাই, সেই জন্য এই টাইপের কোয়েশ্চেনগুলোও কিন্তু আসতে পারে। রেপিট্রি একটা বিযুক্তি রেখা, গুটেনবার্গ একটা বিযুক্তি রেখা, এই দুই বিযুক্তি রেখার মাঝখানে কোন স্তর রয়েছে সেইটা আমাদেরকে দেখতে হবে। বলো, খুব সহজ কোয়েশ্চেন, সবাই ট্রাই করো। বহির্কেন্দ্রমণ্ডল, বহির্গুরুমণ্ডল, শিয়াল না অন্তঃগুরুমণ্ডল? ভালো করে ভেবে চিন্তে আনসারটা করতে হবে এই কোয়েশ্চেনটার ক্ষেত্রে। খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, আমি লিখেই রাখছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। একটুখানি তোমরা চেষ্টা করো কোয়েশ্চেনটা। সবার তাই একমত? একদম, অন্তঃগুরুমণ্ডল। অন্তঃগুরুমণ্ডল রেপিট্রি আর গুটেনবার্গের মাঝখানে যে স্তরটি তার নাম হচ্ছে অন্তঃগুরুমণ্ডল। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন। দেখো বলেছে সবচেয়ে কম কাঠিন্যযুক্ত খনিজের নাম, অর্থাৎ কোন খনিজটার কাঠিন্যতা অর্থাৎ কঠিনত্ব কম সব থেকে? দেখো, হিরে, ট্যাল্ক, গ্লাসি না টোপেজ? এই কোয়েশ্চেনটা দু রকম ভাবে আসতে পারে, আমি একটু বলি। কম অবলিক বেশি, তোমাদের যে দুটোই আমি জিজ্ঞাসা করব, সবচেয়ে কম কাঠিন্যযুক্ত খনিজের নামও তোমরা বলো, সবচেয়ে বেশি কাঠিন্যযুক্ত খনিজের নামও তোমরা বলো। সবাই চেষ্টা করো কোয়েশ্চেনের আনসার গুলো। হিরে, টার, গ্লাসি না টোপেজ? আগে কমটা চেষ্টা করি, আগে বেশিটার দরকার নেই, আগে কমটাই চেষ্টা করি। বলো, বেশিটা আমরা প্রত্যেকে জানি, কমটা হচ্ছে একদম তাই, ট্যাল্ক। যখন আমরা গ্র্যাজুয়েশন বা মাস্টার্সের খনিজগুলো নিয়ে দেখেছিলাম, একদম পাতলা একটা আবরণের মতো হয় ট্যাল্ক, এবং অতি সহজে ভেঙে যায় এই ট্যাল্ক খনিজটি। ঠিক আছে, এবার কোয়েশ্চেন যদি আমি সেকেন্ড কোয়েশ্চেন করি, যে বেশি কাঠিন্যতাকার, বলো তো বেশি কাঠিন্যতাকার? এই চারটে অপশন থেকেই যদি বলি বেশি কাঠিন্যতাকার, তাহলে সেই ক্ষেত্রে আনসার কি হবে? একদম তাই, বেশি কাঠিন্যতা হচ্ছে হীরার। ঠিক আছে, তাহলে এইখান থেকে দু ধরনের কোয়েশ্চেন আসতে পারলো। নেক্সট বলেছে দেখো, আয়ান শিলাস্তরের সঙ্গে ড্যাশ ডিগ্রি কোণে অবস্থান করে, অর্থাৎ কোন ডিগ্রি? 90 ডিগ্রি, 180, 100 না 30 ডিগ্রি? কোন ডিগ্রি কোণে আয়াম শিলাস্তরের সঙ্গে অবস্থান করে? এই কোয়েশ্চেনটাও খুব, আমরা সেই গ্র্যাজুয়েশন কি 11-12 থেকে পড়ে আসছি, একটু মাথা খাটিয়ে বলো, আয়াম শিলাস্তরের সঙ্গে কত ডিগ্রি কোণে অবস্থান করে? প্রত্যেকে চেষ্টা করো কোয়েশ্চেনটা। তোমরা বলছো আচ্ছা,
আচ্ছা, বাকিরা একদম ঠিক, 90 ডিগ্রি কোণে অবস্থান করে। ওকে, একদম। নেক্সট কোয়েশ্চেন দেখি। বলেছে দক্ষিণ আমেরিকা ও আফ্রিকা পরস্পর থেকে বিচ্যুত করেছে, দক্ষিণ আমেরিকা ও আফ্রিকাকে পরস্পরের থেকে বিচ্যুত করেছে কোন ধরনের চ্যুতি? অর্থাৎ দক্ষিণ আমেরিকা আর আফ্রিকা তো একটা সময় এক জায়গায় ছিল, সেই দুটো আস্তে আস্তে আলাদা হয়েছে কোন চ্যুতির মাধ্যমে? পরীক্ষা চ্যুতি, ত্রিবাহু চ্যুতি, অ্যানেসোলো চ্যুতি, না সোপান চ্যুতি? কোন চ্যুতির মাধ্যমে দক্ষিণ আমেরিকা ও আফ্রিকা পরস্পরের থেকে বিচ্ছিন্ন হয়েছে? কোয়েশ্চেনটা কিন্তু, এই কোয়েশ্চেনটাও আমি পাশে লিখলাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। একটুখানি মাথা খাটিয়ে বলো প্রত্যেকে। না, এই কোয়েশ্চেনের আনসার হবে হচ্ছে ত্রিবাহু চ্যুতি। এটা আমি ক্লাসে কিন্তু বলেছিলাম, ত্রিবাহু চ্যুতির মাধ্যমে কিন্তু দক্ষিণ আমেরিকা ও আফ্রিকা পরস্পরের থেকে কিন্তু আলাদা বা বিচ্যুত হয়েছে। ওকে, নেক্সট কোয়েশ্চেন। বলেছে দেখো, নিচে যে বৈশিষ্ট্যগুলি বিপরীত চ্যুতির সঙ্গে যুক্ত নয়, এই ধরনের কোয়েশ্চেন কিন্তু এখনকার কোয়েশ্চেনের ট্রেন্ড ওয়াইজ কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ধরো তুমি জানো বিপরীত চ্যুতির বৈশিষ্ট্যগুলো, এবার বলেছে এর মধ্যে কোনটা বিপরীত চ্যুতির বৈশিষ্ট্য নয়, সেই কোয়েশ্চেনটা আমাদেরকে জানতে হবে, মানে সেই আনসারটা আমাদের জানতে হবে। কি বলেছে দেখো, বলেছে ঝুলন্ত প্রাচীরের ঊর্ধ্বক্ষেপের রূপে অবস্থান, ভূপৃষ্ঠীয় ক্ষেত্রফলের প্রসারণ, নাকি ওপরের প্রাচীন ও নিচের নতুন শিলা, ঝুলন্ত ভৃগুর সৃষ্টি? কোনটা হতে পারে তোমাদের মনে হচ্ছে? কোনগুলো? এক্ষেত্রে আমরা কিভাবে কোয়েশ্চেন গুলো সলভ করব? যখনই নয় দেবে, এইটা কিন্তু ভালো করে আমাদের দেখতে হবে যে নয় বলেছে কিনা নাকি যুক্ত বলেছে। এই কোয়েশ্চেনটা কিন্তু ভীষণ ভাবে কনফিউজিং কোয়েশ্চেন করে দেয় পরীক্ষার সময়। পরীক্ষায় আমরা তাড়াহুড়ো করি এবং পরীক্ষার সময় এই নয়টা দেখতে পাই না, ওই জন্য আনসারটা ভুল হয়ে যায়। সেজন্য এক্ষেত্রে কি দেখবো আমরা? বিপরীত চ্যুতির বৈশিষ্ট্যগুলো আগে আমরা এখান থেকে বার করে নেব, তারপর যেটা বৈশিষ্ট্য নয় সেটাকে টিক মেরে দেবো। সেই ক্ষেত্রে এখানে কোনটা আনসার হবে তোমরা দেখো। তোমরা জানো বিপরীত চ্যুতির বৈশিষ্ট্যগুলো, একদম ঠিক, বি এর আনসারটা। ভূপৃষ্ঠীয় ক্ষেত্রফলের প্রসারণ হচ্ছে বিপরীত চ্যুতির বৈশিষ্ট্য নয়, বাকিগুলো হচ্ছে বিপরীত চ্যুতির বৈশিষ্ট্য। ওকে, নেক্সট দেখি কোয়েশ্চেন। বলেছে দেখো, শব্দ তরঙ্গের অনুরূপ ভূকম্পীয় তরঙ্গ হলো কোন ভূকম্পীয় তরঙ্গ? আমরা ভূকম্পীয় তরঙ্গ কটা জানি? আমরা জানি তো তিনটে ভূকম্পীয় তরঙ্গ, পি, এস আর এল। এলকে আবার দুভাগে ভাগ করি, একটা লাভ একটা র্যালে, এই দুটো, এইটা হচ্ছে আমরা জানি তিন ভাগে ভাগ করে। এর মধ্যে কোনগুলো শব্দ তরঙ্গের অনুরূপ সেইটা আমাদেরকে জানতে হবে। বলেছে গৌণ তরঙ্গ, মুখ্য তরঙ্গ, প্রাথমিক তরঙ্গ, না বি ও সি উভয়? এবার তোমরা একটুখানি ভাবো তো কোনগুলো শব্দ তরঙ্গের অনুরূপ। এটা কিন্তু আমি ক্লাসে বলেছি তোমাদের, একটুখানি মাথা খাটাও। গৌণ তরঙ্গ, মুখ্য তরঙ্গ, প্রাথমিক তরঙ্গ, না বি ও সি উভয়? বলো। তুমি বলছো প্রাথমিক তরঙ্গ, আচ্ছা তোমার মতামত? মুখ্য তরঙ্গ, আচ্ছা। এইখানে ডিফার হচ্ছে, কেউ বলছে প্রাথমিক তরঙ্গ, কেউ বলছে মুখ্য তরঙ্গ। এটার আনসার হবে বি ও সি উভয়। তাহলে শব্দ তরঙ্গের অনুরূপ হচ্ছে ভূমিকম্পীয় তরঙ্গ কোনটা? বি ও সি, অর্থাৎ মুখ্য তরঙ্গ প্লাস প্রাথমিক তরঙ্গ। এই দু রকম তরঙ্গই শব্দ তরঙ্গের অনুরূপ হিসাবে কাজ করে। ওকে, নেক্সট কোয়েশ্চেন। বলেছে দেখো, এ প্রেভিং স্টোন হাইপোথিসিস একটা হাইপোথিসিস, এর প্রবক্তাকে? ম্যাকেনজি ও পার্কার, ওয়েকনার, মর্গ্যান, না এইরি? তোমরা প্রত্যেকের নামটা শুনেছো। এই থিওরিটা কে দিয়েছিল? এ প্রেভিং স্টোন হাইপোথিসিস, বলো কে দিয়েছিল এই থিওরিটি? প্রত্যেকে চেষ্টা করো, এই থিওরিটি কে দিয়েছিল? এই থিওরিটি দিয়েছিলেন তোমরা, তোমরা কেউ চেষ্টা পারবে না কোয়েশ্চেনটা? আচ্ছা আমি বলে দিচ্ছি, এই থিওরিটি দিয়েছিল ম্যাকেনজি ও পার্কার। ওকে, তাহলে এ প্রেভিং স্টোন হাইপোথিসিস এই থিওরিটি দিয়েছিলেন ম্যাকেনজি ও পার্কার। ওকে, নেক্সট কোয়েশ্চেন নিয়ে আলোচনা করি।
আচ্ছা, বলেছে তাপীয় সংকোচন তত্ত্বের প্রবক্তা হলেন, আচ্ছা পুরো উত্তরটা কোয়েশ্চেনটা বলি। তাপীয় সংকোচন তত্ত্বের প্রবক্তা হলেন জেফ্রি, আর্থার হোমস, কোবার না ড্যালি? এটার আনসার সবাই আগেই বলে দিয়েছে জেফ্রি। খুব কমন একটা থিওরি, এটা আমরা প্রত্যেকেই থিওরিটি জানি। এই থিওরিটির প্রবক্তা হলেন জেফ্রি। ওকে, আচ্ছা নেক্সট কোয়েশ্চেন, রাজস্থানের সোনার কেল্লা কি দিয়ে তৈরি? অর্থাৎ রাজস্থানে যে সোনার কেল্লা দেখতে আমরা যাই, সেই সোনার কেল্লা কি ধরনের পাথর দিয়ে তৈরি? এক নাম্বার বলেছে দেখো, হলুদ বেলে পাথর, লাল বেলে পাথর, হলুদ কাদা পাথর না লাল কাদা পাথর? আচ্ছা বলো। কোয়েশ্চেনটা কিন্তু একটু ঘোরানো একটা কোয়েশ্চেন, যে রাজস্থানে এরকম ভাবে দিতেই পারে, যেমন আমরা জানি তাজমহল মার্বেল দিয়ে তৈরি, তেমনি রাজস্থানের সোনার কেল্লা কি দিয়ে তৈরি? একদম ঠিক, হলুদ বেলে পাথর। হলুদ বেলে পাথর দিয়ে আমাদের রাজস্থানের সোনার কেল্লা কিন্তু তৈরি করা হয়েছিল। এরপরে কোয়েশ্চেন দেখো, নবীন ভঙ্গিল পার্বত্য অঞ্চলে সমস্থিতিক বিচ্যুতি কি ধরনের? ঋণাত্মক প্রকৃতির, নিরপেক্ষ প্রকৃতির, ধনাত্মক প্রকৃতির নাকি কোনোটিই নয়? নবীন ভঙ্গিল পর্বত, ভালো করে দেখো কি কোয়েশ্চেনে দেওয়া হয়েছে। নবীন ভঙ্গিল পর্বত অঞ্চলে সমস্থিতিক বিচ্যুতি সেটি কি ধরনের হয়? ঋণাত্মক প্রকৃতির হয়, নিরপেক্ষ প্রকৃতির হয়, ধনাত্মক প্রকৃতির হয় নাকি কোনোটিও নয়? কোন ধরনের হয় বলো? প্রত্যেকে চেষ্টা করো কোয়েশ্চেনের আনসারটা। কেউ তোমরা বলছো ধনাত্মক, আর বাকিটা না, এটা হয় ঋণাত্মক প্রকৃতির। নবীন ভঙ্গিল পার্বত্য অঞ্চলে সমস্ত দিক বিচ্যুতির প্রকৃতি হয় ঋণাত্মক প্রকৃতির। এই জন্য এগুলোকে বারবার বলছি খুঁটিয়ে খুঁটিয়ে পড়ো, এই খুঁটিয়ে খুঁটিয়ে পড়লে এই আনসারগুলো কিন্তু তোমরা অতি সহজে উত্তরগুলো দিতে পারবে। ওকে, তোমাদেরকে এগুলো আমি ক্লাসে কিন্তু বারবার করে বলছি, এইগুলো একটুখানি খেয়াল রেখে করো, এগুলো খুব কমন জিনিস, কিন্তু এইগুলো একটু মাথায় রেখে পরীক্ষায় আনসার করতে হবে। আচ্ছা নেক্সট বলেছে দেখো, নিম্নলিখিত কোন ভূখণ্ডটি ক্রেটনের উদাহরণ? এটা তোমাদের একটু আননোন একটা কোয়েশ্চেন দিয়েছি, কারণ এই ধরনের কোয়েশ্চেন কিন্তু পিএসসির পরীক্ষাগুলোতে থাকতে পারে, পিএসসি বা এসএলএসটির পরীক্ষাগুলোতে কিন্তু এই ধরনের কোয়েশ্চেনগুলো থাকে। ওকে, বলেছে নিম্নলিখিত কোন ভূখণ্ডটি ক্রেটনের উদাহরণ? কি কানাডীয় শিল্ড, ভারতীয় শিল্ড, এ ও বি উভয়, কোনোটিও নয়? কোনটি বলো? ভারতীয় শিল্ড হবে না কানাডীয় শিল্ড হবে, নাকি এ ও বি উভয়ই হবে, নাকি কোনোটিও নয় হবে? একদম ঠিক, এটা আননোন বললাম, এটাই তোমরা ঠিক করেছো, এ ও বি উভয়, অর্থাৎ কানা অর্থাৎ কানাডীয় শিল্ড ও ভারতীয় শিল্ড, এই দুই ধরনের শিল্ডই ক্রেটনের উদাহরণ হিসাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ওকে, আচ্ছা এরপরে নেক্সট কোয়েশ্চেন দেখি কি আছে। বলেছে এরপরে নেক্সট কোয়েশ্চেন দেখি, কুকস কম রিচ কাকে বলা হয়? আমরা এই কটা ল্যান্ডফর্ম কিন্তু প্রত্যেকে পড়েছি এবং প্রত্যেকে জানি এই কটা ল্যান্ডফর্ম কিসের মাধ্যমে। আর একটা কোয়েশ্চেন তোমরা একটু প্র্যাকটিস করবে, ধরো আমি পরের যখন প্র্যাকটিস সেটগুলো আরো আনবো, এই প্র্যাকটিস সেটগুলোর মধ্যে তোমরা এই কোয়েশ্চেনগুলো দেখতে পাবে। কেমন ধরনের কোয়েশ্চেন? কোনটার ফলে, মানে ধরো আমি বলতে চাইছি, ধরো বায়ু প্রবাহের ফলে ক্ষয়জাত ভূমিরূপ, আবার সঞ্চয়জাত ভূমিরূপ, এরকম ভাবে গ্লেশিয়ার, রিভার, পেরিগ্লেশিয়ার, তারপরে ধরো সি ক্রাস্ট, এর একটা চার্ট আমি তোমাদেরকে ক্লাসে দিয়ে দিয়েছি, বা পরবর্তীকালে আবার দিয়ে দেবো এই ধরনের চার্ট, ঠিক আছে? এইগুলো পড়বে, আর তার কি কি নাম
অবশ্যই পড়বে। এই ধরনের কোয়েশ্চেন কিন্তু পিএসসির ক্ষেত্রে খুব বা এসএলএসটির ক্ষেত্রে খুব দেখতে পাওয়া যায়। ওকে, আচ্ছা কোয়েশ্চেনে ফিরে আসি। কক্স কম্প রিচ কাকে বলা হয়? ইনসেলবার্ট, জিউগেন, ভেন্টিফ্যাক্ট নাকি ইয়ারদাং? কক্স কম্প রিচ কাকে বলা হয়? এবার ভেবে দেখো, প্রত্যেকটার আকৃতি তোমরা জানো, কাকে কক্স কম্প রিচ বলা হয়? একদম ঠিক, ইয়ারদাংকে। একদম, এটাও কিন্তু একটা ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেনের মধ্যে আমি দিলাম। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন। শুষ্ক ও শুষ্ক প্রায় অঞ্চলে পর্বত বেষ্টিত অববাহিকাকে কি বলে? বাজাদা, বোলসন, পেডিমেন্ট না প্লায়া? শুষ্ক, কোয়েশ্চেনটা ভালো করে পড়ো আগে। শুষ্ক ও শুষ্ক প্রায় অঞ্চলে পর্বত বেষ্টিত অববাহিকা, পর্বত বেষ্টিত অববাহিকাকে কি বলে? বাজাদা বলে, বোলসন বলে, পেডিমেন্ট বলে না প্লায়া বলে? ভালো করে কোয়েশ্চেনটা পড়ে আনসার করো। তোমাদের মতে প্লায়া, তাই তো? আর বাকিদের মতে? না, এটার আনসার প্লায়া নয়, এটার আনসার হচ্ছে বোল্টসন। শুষ্ক ও শুষ্ক প্রায় অঞ্চলে, শুষ্ক ও শুষ্ক প্রায় অঞ্চলে পর্বত বেষ্টিত অববাহিকা বলেছি। ভালো করে দেখো কি বলেছে কোয়েশ্চেনটা, পর্বত বেষ্টিত অববাহিকা, সেটাকে বলা হচ্ছে বোলসন। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবে, এই কোয়েশ্চেনটাও ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আচ্ছা, পেঙ্কের মতে, এই কোয়েশ্চেনটা খুব সহজ একটা কোয়েশ্চেন। পেঙ্কের মতে অন্তিম ভূমিরূপের নাম কি? এন্ডারাম, প্রাইমারাম, পেডিমেন্ট না মোনাডঙ্ক? কোনটা বলো? পেঙ্কের মতে, পেঙ্ক, ওয়ালথার পেঙ্ক, তার মতে অন্তিম ভূমিরূপের কি নাম? একদম ঠিক, এন্ডারাম। দেখছো কি কতটা আমি কেন নোটসগুলো এত খুঁটিয়ে পড়তে বলছি, কেন এরকম পয়েন্ট করে নোটসগুলো দিচ্ছি, যাতে এই কোয়েশ্চেনগুলোর আনসার কিন্তু করা যায়। ওকে, নেক্সট কোয়েশ্চেন। ভারতের বেশি ধসপ্রবণ অঞ্চল কোনটি? দক্ষিণ পূর্ব ভারত নাকি উত্তর পূর্ব ভারত নাকি দক্ষিণ ভারত নাকি পশ্চিম ভারত? ভারতের ম্যাপটাকে ভেবে দেখো যে ভারতের সব থেকে বেশি কোথায় ধস নামে? দক্ষিণ পূর্ব ভারত, উত্তর পূর্ব ভারত, দক্ষিণ ভারত না পশ্চিম ভারত? একদম ঠিক, উত্তর পূর্ব ভারত, যেখানে নাকি আছে আসাম, মিজোরাম প্রভৃতি স্টেটগুলো, তাই তো? এই সমস্ত স্টেটে অনেক বেশি ধস নামে, তাই একে বলা হয় বেশি ধসপ্রবণ অঞ্চল। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখি। বলেছে কোনো অনুগামী নদী প্রধান নদীর সাথে যে কোণে মিলিত হয়, অর্থাৎ কোন কোণে মিলিত হয়, কত ডিগ্রি অ্যাঙ্গেলে মিলিত হয়, সেটা বলছে। দেখো, সূক্ষ্মকোণ, সমকোণ, স্থূলকোণ নাকি কোনোটিই নয়? একটি অনুগামী নদী প্রধান নদীর সাথে কত ডিগ্রি কোণে মানে কত ডিগ্রি অ্যাঙ্গেলে মিলিত হচ্ছে, তার মধ্যে কোয়েশ্চেন দিচ্ছে, মানে অপশন দিয়েছে সূক্ষ্মকোণ, সমকোণ, স্থূলকোণ নাকি কোনোটিই নয়? বলো আনসার, তোমরা জানো এটা, এটা অতি সহজ আনসার, এক্স্যাক্টলি এটা হবে হচ্ছে সমকোণ। একদম ঠিক। আচ্ছা, এরপরে একটা কোয়েশ্চেন দিয়েছে, দেখো, ভূমির ঢালের হঠাৎ পরিবর্তনকে কি বলে? ঢালের অবনমন, ঢালের বিচ্যুতি, উত্তল ঢাল নাকি অবতল ঢাল? বলেছে ভূমি ঢালের হঠাৎ করে পরিবর্তন হলো, অর্থাৎ ভূমি ঢালটা যাচ্ছিল হঠাৎ করে, নয় বেড়ে গেছে নয় কমে গেছে, এই ধরনের পরিবর্তনকে কি বলে? ঢালের অবনমন, ঢালের বিচ্যুতি, উত্তম ঢাল না উত্তল ঢাল নাকি অবতল ঢাল? উত্তল ঢাল এরকম, অবতল ঢাল এরকম, অবনমন না বিচ্যুতি, এই দুটো হবে না, তোমরা জানো, এই দুটোর মধ্যে বলো ঢালের অবনমন না ঢালের বিচ্যুতি? এক্স্যাক্টলি, বিচ্যুতি কথার অর্থই হচ্ছে হঠাৎ পরিবর্তন, তাই এটা হবে হচ্ছে ঢালের পরিবর্তন। ঠিক আছে, এবার নেক্সট কোয়েশ্চেনে যাই। বলেছে দেখো, পুঞ্জিত ক্ষয়ের ক্ষেত্রে মাথা গুঁজে যাওয়ার মতো ওপর থেকে নিচে পতিত হলে তাকে কি বলে?
তাকে কি বলে দেখো, অবনমন, টপল, পতন না স্খলন? পুঞ্জিত ক্ষয়ের ক্ষেত্রে মাথা গুঁজে যাওয়ার মতো ওপর থেকে নিচে পতিত হলে তাকে কি বলে? অবনমন, টপল, পতন না স্খলন? একদম ঠিক, এটাকে বলা হয় হচ্ছে টাপল। নেক্সট কোয়েশ্চেন দেখি। নাতিশীতোষ্ণ অঞ্চলে অ্যানড্রোডোমাস মাছের নাম কি? স্যামন, ইলিশ, স্যামনো ইলিশ নাকি ইল? কোয়েশ্চেনটা কিন্তু একটু ঘুরিয়ে এসছে, কারণ একটা অঞ্চল বলে দিয়েছে। নাতিশীতোষ্ণ অঞ্চলে অ্যানাড্রোমাস মাছ, এটার আনসার হবে হচ্ছে সামন। নাতিশীতোষ্ণ অঞ্চলে সামন দেখা যায়। ইলিশ ক্রান্তীয় অঞ্চলে দেখা যায়, আমরা ক্রান্তীয় অঞ্চলে থাকি। কনফিউশনটা এই জন্যই কোয়েশ্চেনটা দিয়েছে, আমরা জানি অ্যানাড্রোমাস মাছ, সামান, ইলিশ, এক্স্যাক্টলি সবকটা অ্যানাড্রোমাস মাছই দিয়েছে, শুধু জায়গাটা পরিবর্তন করে দিয়েছে, বলেছে নাতিশীতোষ্ণ অঞ্চলে কোন ধরনের অ্যানাড্রোমাস মাছ দেখতে পাওয়া যায়। এইভাবেই কনফিউশন করতে থাকবে কোয়েশ্চেনগুলো, ঠিক আছে? তাই হচ্ছে আমরা ইলিশ মাছ দেখতে পাই ক্রান্তীয় আর উপক্রান্তীয় অঞ্চলে, ঠিক আছে? এবারে নেক্সট কোয়েশ্চেন দেখি। নেক্সট কোয়েশ্চেন বলেছে ফটোভোল্টাইক কোষের সাহায্যে যে শক্তি উৎপাদন করা হয় তাকে বলে সৌরশক্তি, ভূতাপ শক্তি, পারমাণবিক শক্তি, বায়ু শক্তি? ফটো কথাটা থাকলেই সেটার সাথে যুক্ত হচ্ছে সৌরশক্তি, একদম ঠিক। নেক্সট কোয়েশ্চেন। ওপেকের সদর দপ্তর কোথায়? ভিয়েনা, কুয়েত, জেনিভা, কিউবা? হ্যাঁ, এর চারটের মধ্যে কোনটা? অস্ট্রিয়ার রাজধানী হচ্ছে ভিয়েনা, অস্ট্রিয়ার রাজধানী হচ্ছে ভিয়েনা, সেখানেই হচ্ছে ওপেকের সদর দপ্তর, ঠিক? তাহলে আমাদের কি কি পড়তে হবে? সদর দপ্তরগুলো সবকিছু জেনে রাখতে হবে, সার্কের, ওপেকের, যত যত দপ্তর আছে তার একটা করে চার্ট কিন্তু মুখস্থ করে রাখতে হবে, যেটা তোমাদের ক্লাসে আমি দেবো এবার। এবার বলেছে দেখো, অস্ট্রিয়া ও নিউজিল্যান্ডের লৌহ শিল্পের উন্নতির কারণ কি? 1 নম্বর অনুকূল জলবায়ু, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক চাহিদা, নৌ পরিবহনযুক্ত বাণিজ্যিক যোগাযোগ নাকি সবকটি? কোয়েশ্চেনটা কিন্তু আবার একটু ঘুরিয়ে কোয়েশ্চেন করে। অনুকূল জলবায়ু, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক চাহিদা, নৌ পরিবহনযুক্ত বাণিজ্যিক যোগাযোগ ও সবকটি। যখন এমন কোয়েশ্চেন আসবে তখনই মাথাটা কিন্তু গুলিয়ে যাবে, সবার ক্ষেত্রে হবে এটা। নৌ পরিবহন বাণিজ্যিক যুক্ত অস্ট্রিয়া, নিউজিল্যান্ড। এবার মাথা খাটাও, তোমাদের মনে হচ্ছে এটা বেশি পারফেক্ট, এ আর বি পড়েছি কিন্তু এখানে এ আর বি এর অপশন নেই, মনে হচ্ছে এটা বেশি পারফেক্ট, তাই তো? এবার মনে করে দেখো, অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ড কেমন অঞ্চলে বসবাস করে? চারদিকটা কি আছে? জলভাগ আছে তো, তাহলে তার বাণিজ্যিক যোগাযোগটা হবে কি করে? নৌ পরিবহন দিয়েই তো হবে। এইবারে এখানেই হচ্ছে কমন সেন্স লাগবে, যে জন্য জায়গাটা কোথায় অবস্থিত সেটা মাথা খাটাতে হবে, ঠিক আছে? এই জন্য এর আনসার হবে হচ্ছে সবকটি। অনুকূল জলবায়ুও খুব দরকার, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক চাহিদাও খুব দরকার, নৌ পরিবহনযুক্ত বাণিজ্যিক যোগাযোগও খুব দরকার। এই তিনটেই দরকার অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের লৌহ শিল্প উন্নতির কারণ। এই কোয়েশ্চেনগুলো কেন দেয় জানো? একটুখানি তোমাদের কনফিউজড করার জন্য। আচ্ছা, এবার বলেছে দেখো, স্বেচ্ছাকৃত বেকারত্ব কোথায় বেশি দেখা যায়? অনুন্নত দেশে, উন্নয়নশীল দেশে, উন্নত দেশে নাকি সবকটিই সঠিক? এটাও আবার একটুখানি মাথা খাটানোর কোয়েশ্চেন। আগে দেখবে কি কোয়েশ্চেন দিয়েছে, স্বেচ্ছাকৃত বেকারত্ব। স্বেচ্ছাকৃত মানে আমার ইচ্ছা হচ্ছে না কাজ করা, সেজন্য আমি বেকার। সেটা কোন দেশে দেখতে পাই? অনুন্নত দেশে, উন্নয়নশীল দেশে, উন্নত দেশে, সবকটি সঠিক।
অপশন এ বলছো, এটা তোমাদের মনে হচ্ছে অপশন এ, আমি বলবো এটা ভুল। কোয়েশ্চেনটা আমি বললাম ভালো করে পড়তে, স্বেচ্ছাকৃত বেকারত্ব। আমার ইচ্ছে নেই কাজ করার, অনুন্নত দেশের কি মানুষের তাই? আমাদের কি ইচ্ছা নেই কাজ করার? আমাদের তো প্রত্যেকে, তোমরা এত পড়াশোনা করছো কেন? পিএসসি চাকরি করবে বলেই তো। হ্যাঁ, তাহলে কি আমাদের ইচ্ছা নেই কাজ করার? যদি বলতো অনিচ্ছাকৃত বেকারত্ব, সেই ক্ষেত্রে হতো অনুন্নত বা উন্নতশীল দেশে। এই ক্ষেত্রে হবে হচ্ছে উন্নত দেশে। উন্নত দেশে সবাই কাজ করে না, সেখানে তারা কিছু চাইলে বাড়িতে থাকতেই পারে, সেখানে একজনের রোজগারটা অনেক বেশি। ঠিক আছে, এই জন্য বলছে স্বেচ্ছাকৃত বেকারত্ব। এটাকে উদাহরণ হিসাবে একটা দিই। ধরো কোনো একজন বিয়ে করে, কোনো একজন বিয়ে করেছে, সে স্কুলে চাকরি করতো, তার মনে হচ্ছে না আর চাকরি করতে লাগবে না, সে এমন একটা সচ্ছল পরিবারে গেছে, সে শিক্ষিত, সে চাকরি পাওয়ার যোগ্য, কিন্তু সে আর চাকরি করছে না, তাকে বলা হয় স্বেচ্ছাকৃত ইয়ে। ঠিক আছে, এবার নেক্সট কোয়েশ্চেনে যাই। ভারতের বেকার সমস্যার প্রধান কারণ কি? জনবিস্ফোরণ, মুদ্রাস্ফীতি, অনুন্নত কৃষি পদ্ধতি, না সবকটি সঠিক? সঠিক। ভারতের বেকার সমস্যা, যেটা আমাদের সব থেকে ভারতের বেশি সমস্যা, তার প্রধান কারণ কি? জনবিস্ফোরণ, মুদ্রাস্ফীতি, অনুন্নত কৃষি পদ্ধতি, না সবকটি সঠিক? এ আর ডি এর মধ্যে কনফিউশন? আচ্ছা, এ আর ডি কোনটা হবে বলো? প্রধান সমস্যা বলেছে, প্রধান কারণ বলেছে। প্রধান বলে একটাই করতে হবে। যদি পরীক্ষার সময় বলতো যে ভারতের বেকার সমস্যার প্রধান, ধরো মাস্টার্স বা গ্র্যাজুয়েশনে পরীক্ষা দিতে গেছো, ভারতের বেকার সমস্যার প্রধান কারণ লেখো, সবকটা লিখতে তো, তাহলে এখানেও আনসারটা সবকটি সঠিকই হবে। কারণ দেখো, বেকার হতে গিয়ে মানে বেকার সমস্যাটা আসার জন্য জনবিস্ফোরণ যতটা দায়ী, মুদ্রাস্ফীতিও ততটাই দায়ী, অনুন্নত কৃষি পদ্ধতি ততটাই দায়ী। মানুষ কৃষি পদ্ধতি থেকে বেরিয়ে এসে শহরে আসছে, সেখানে কিন্তু শহরে বেকারত্ব সমস্যা বাড়ছে। আবার একটা জমিতে যতজন চাষ করতো, যদি এটা আমেরিকা হতো, তাহলে কি বিঘা বিঘা জমি, সেখানে চাষাবাস হতো, তাহলে কি এত বেকারত্ব থাকতো? তাহলে কৃষি পদ্ধতিতে আমাদের উন্নতি হয়নি, সেই জন্যই বলছে অনুন্নত কৃষি পদ্ধতি। এই তিনটেই সমান গুরুত্ব, তুমি এর মধ্যে কোনোটাকে ভাগ করতে পারবে না, এই জন্যই আনসারটা দিয়েছে সবকটি সঠিক। ঠিক আছে, তাহলে হলো ডিটা রাইট। নেক্সট কোয়েশ্চেন বলেছে, দেখো, ইন্টারভেনিং অপরচুনিটি থিওরি কার লেখা? লি, পার্ভ, স্টুফার, না স্পেন্সার? এইটা হচ্ছে ইন্টারভেনিং অপরচুনিটি থিওরিটা কার লেখা? এটা হচ্ছে স্টুফারের লেখা। এটা ভালো করে পড়ে যাবে পরীক্ষায়, এটাও একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ঠিক আছে, এই কোয়েশ্চেনটা পপুলেশনের থিওরি, ইন্টারভেনিং অপরচুনিটি মাইগ্রেশনের থিওরি। এটা ইন্টারভেনিং অপরচুনিটি থিওরি কার? না স্টুফারের। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেনে যাই। অধিক সক্রিয় এবং এবং বয়স্ক জনসংখ্যার নির্দেশকারী পিরামিডটি হলো দ্বিতীয় শ্রেণীর, তৃতীয় শ্রেণীর, চতুর্থ শ্রেণীর, না পঞ্চম শ্রেণীর? অধিক সক্রিয় এবং বয়স্ক জনসংখ্যার নির্দেশকারী পিরামিডটি হলো দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী, না পঞ্চম শ্রেণী? খুব মাথা ঘামিয়ে একটা কোয়েশ্চেন দিয়েছে কিন্তু। এই তো কনফিউশন, সি আর ডি। তাহলে আবার এলো কনফিউশন, সি আর ডি। ওপরটা ইয়ে, হ্যাঁ, পঞ্চম। একদম এইভাবেই পরীক্ষার সময় আনসার গুলো করতে হবে। অধিক সক্রিয়ও মোটা, আবার বয়স্ক জনসংখ্যাও মোটা, তাহলে সেই ক্ষেত্রে হবে নাশপাতির মতো যেটা দেখতে হয়, সেটা হচ্ছে পঞ্চম শ্রেণীর পিরামিড। ওকে, নেক্সট কোয়েশ্চেন। পুরুষ অপেক্ষা, এই যে আবার ডেটার কোয়েশ্চেন, পুরুষ অপেক্ষা অধিক নারী অধ্যুষিত অঞ্চল হলো দিল্লি, পন্ডিচেরি, লাক্ষাদ্বীপ, নাকি দমন ও দিউ? পুরুষ অপেক্ষা নারী মানে পুরুষের থেকে বেশি নারী দেখতে পাবো কোন স্টেটে? দিল্লি, পন্ডিচেরি, লাক্ষাদ্বীপ, দমন দিউ? ভাবনা চিন্তা করো, প্রত্যেকে ভাবনা চিন্তা করো।
এটার আনসার হবে হচ্ছে পন্ডিচেরি। সব থেকে বেশি মানে কেরালার পরেই পন্ডিচেরি স্থান, সেক্স রেশিওটা বেশি। এই কোয়েশ্চেনটাকে আবার ঘুরিয়েও দিতে পারত, মানে এটাকে ঘুরিয়ে দিয়েছে, আবার সেক্স রেশিও বেশি এইভাবেও দিতে পারে কোয়েশ্চেনটা। সব থেকে কেরালা, এই চারটের মধ্যে কোনটাই বেশি, এরকমই কোয়েশ্চেন দেবে। ঠিক আছে, এবার নেক্সট কোয়েশ্চেনে যাই। ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক হয়েছিল কোন দশকে? 1991, 2001, 1971, 81, 51, 61 না 61, 71? ভালো করে ভেবে বলবে, এটা যেন ভুল না হয়। একদম ঠিক, 61 থেকে 71-এর মধ্যে জনসংখ্যার বৃদ্ধির হার সর্বাধিক হয়েছিল। আচ্ছা, 2001 সাল অনুযায়ী পশ্চিমবঙ্গের যে জেলায় লিঙ্গানুপাত সব থেকে কম, অর্থাৎ সেক্স রেশিও সব থেকে কম, সে ডেটাটাও দিয়ে দিয়েছে, 899। পুরুলিয়া, কলকাতা, উত্তর দিনাজপুর না দার্জিলিং? এটা খুব কনফিউজিং কোয়েশ্চেন, আমি জানি। এটা আনসার হবে কলকাতা। কলকাতায় সেক্স রেশিও কম, মেয়েদের তুলনায় ছেলেদের তুলনায় মেয়েরা কম কলকাতায়, 899। ওই জন্যই বললাম এটা খুব কনফিউজিং, 2011 সালে হয়েছে এটা। ঠিক আছে, যেটা হতে পারে না সেইটাই হচ্ছে। নেক্সট, ওই জন্য তো এই কোয়েশ্চেন গুলো দেওয়া। মহিলাদের মধ্যে সাক্ষরতা হার সবচেয়ে কম, এই কোয়েশ্চেনটা কিন্তু মাথা খাটিয়ে বলবে। রাজস্থান, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ না ছত্তিশগড়? সবচেয়ে কম। এবার এখানে যদি বিহার দেওয়া থাকতো? একদম ঠিক। নেক্সট কোয়েশ্চেন, মধ্যপ্রদেশের সঙ্গে কতগুলি রাজ্যের সীমানা স্পর্শ করেছে? 5টি, 4টি, 6টি না 7টি? আবার একটা কনফিউজিং কোয়েশ্চেন নিয়ে এসেছি আজকে। মধ্যপ্রদেশ দেশ কোথায় ভাবো, মধ্যপ্রদেশটা চোখ বুজিয়ে ভাবো, ভারতের মধ্যে কোন জায়গায়? সেটার সাথে কতগুলো রাজ্যের সীমানা রয়েছে? এরম কোয়েশ্চেন কিন্তু খুব দিচ্ছে, ভালো করে ভেবে বলো। 5টা, 4টি, 6টি না 7টি? 5 না 6? 5টাই আনসার। তাহলে মধ্যপ্রদেশের সঙ্গে যে রাজ্যগুলো সীমানায় আছে তা সেটার সংখ্যা হচ্ছে 5। ওকে, এবার একটু হোমওয়ার্ক, ঠিক না, আমি পরের দিনের ক্লাসে যেটা আলোচনা করব সেটা হচ্ছে, সেটা আমি একটু লিখেই দিই। 2015 সালে যে পিএসসির এক্সাম হয়েছিল তার 30টা কোয়েশ্চেন নিয়ে আমি পরের দিনের ক্লাসে আসব, উইথ ডেসক্রিপশন। 30টা কোয়েশ্চেন নিয়ে কিন্তু আমি পরের দিনের ক্লাসে আসব। তো তোমরা সবাই এই ক্লাসটা করবে। যারা আমাকে ফেসবুক এবং ইউটিউব থেকে দেখছো, তোমরা জানো টেলিগ্রামে প্রত্যেকটা কিছু নেটের, পিএসসি, এসএলএসটির আলাদা আলাদা করে চ্যানেল গ্রুপ রয়েছে। হোয়াটসঅ্যাপেও তোমরা যোগাযোগ করতে পারো, তোমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে। যারা এই ব্যাচের সাথে যুক্ত হতে চাইছো, এরকম কোয়েশ্চেন আনসার, এমসিকিউ বারবার প্র্যাকটিস করতে চাইছো এবং ডিটেলসে জিনিসগুলো পড়তে চাইছো, তারা বৈঠকিতে অবশ্যই যুক্ত হও এবং আমার নিচে দেওয়া স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। অলরেডি ব্যাচ কিন্তু এসএলএসটি এবং পিএসসির ব্যাচ কিন্তু অলরেডি চলছে। ফেসবুক এবং ইউটিউবেও তোমরা কিন্তু এই ক্লাসগুলোকে দেখতে পারো। ইউটিউব থেকে যারা আমায় দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কারণ পরের দিনের ক্লাসে কিন্তু খুব ইন্টারেস্টিং টপিক নিয়ে আসছি। 2015-র 30টা কোয়েশ্চেন নিয়ে আসবো, এরকম পার্ট 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 করে কোয়েশ্চেনগুলো নিয়ে আসবো, যাতে তোমাদের সলভ করে বুঝতে সুবিধা হয় কতগুলো কোয়েশ্চেন তোমরা পারছো, কিভাবে তোমরা আরো ইমপ্রুভ করবে নিজেদেরকে। তো আজকের ক্লাস এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ক্লাসে। শেষ করুন। পিএসসি দের আমি দেখলাম প্রায় 100টা কোয়েশ্চেন দেয়।